আমরা ব্যবসা করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, ভোক্তাও সুবিধা পাক, আমরাও সুবিধা পাই। আসন্ন পবিত্র রমজান এবং ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা, এটি পুলিশ কনকর্ড প্লাজা শপিং মল, এখানকার পোশাক ব্যবসায়ী এবং পোশাক ব্যবসায়ী সহ এই মার্কেটে অন্যান্য ব্যবসায়ীদের সাথে এই মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে। পোশাক পরিবর্তন কিভাবে হবে, করা যাবে কি করা যাবে না, এই বিষয়গুলো আপনারা যখন আপনাদের আউটলেটে পোশাক বিক্রি করবেন, কাস্টমারকে যারা সঠিকভাবে বুঝতে পারে, যাতে অভিযোগ না আসে, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে পারে। তো সর্বোপরি আমরা যেটা বলতে চাই যে রমজানে যে আপনাদের পোশাকের বাজারে যাতে কোনো অস্থিরতা তৈরি না হয়, বিশেষ করে মূল্য নিয়ে, দাম নিয়ে এবং নকল এবং অরিজিনাল পণ্য নিয়ে, এই দুটো বিষয় প্রধান। কি হলে ভোক্তা বান্ধব একটি ঈদ আমরা উদযাপন করতে পারবো, একটি ভালো রমজান ভোক্তাদেরকে উপহার দিতে পারবো, সেটার জন্য করণীয় কি, এই সংক্রান্তে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে প্লিজ আপনারা আপনাদের পরিচয় দিয়ে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন। ওয়ালাইকুম সবাইকে। আমি সিএম স্টাইল বাই ফারজানার স্বত্বাধিকারী ফারজানা আক্তার। আমরা আসলে ভোক্তা বান্ধব ব্যবসা পরিচালনার কথা বলছেন আপনারা আমাদের ব্যবসায়ী বান্ধবী হতে হবে দুদিকেই আমাদেরকে। আমরা আশা করবো আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতাটুকু পাবো যে ব্যবসায়ী বান্ধব প্লাস ভোক্তা বান্ধব, ব্যবসায়ীরাও যেন সহযোগিতা পায়, আবার ভোক্তারাও যেন সহযোগিতা পায়, আমরা কেউ যেন কাউকে বঞ্চিত না করি। অনেক সময় দেখা যায় যে একজন ভোক্তা এসে একটা প্রোডাক্ট পছন্দ করে, উনি হয়তো একটা 30,000 টাকা দামের প্রোডাক্ট হয়তো উনি 5,000 টাকা বা 2,000 টাকা অ্যাডভান্স করে গিয়েছেন। তো সেটার জন্য আমাদের লিমিটেড টাইম থাকে, আমরা বলে দিই যে মিনিমাম 15 দিন। তারপরে আমরা অনেক সময় দেখি যে ঠিক আছে উনি হয়তো 15 দিনে আসতে পারেননি, 1 মাস পরে এসছেন। 1 মাস পরে এসে উনি বলছেন যে সরি আমি প্রোডাক্ট নিতে চাচ্ছি না, আপনি আমাকে মানি রিটার্ন করেন, আইদার এই প্রাইসের মধ্যে আমাকে অন্য কিছু দেন। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক, প্লাস আমাদের সম্মানও লাগে অনেক সময়। তারপরে হলো যে পণ্যের প্রাইস, যেই প্রোডাক্ট একজন ব্যবসায়ী বাসায় বসে অনলাইনে যে প্রাইসটা দিতে পারে, আমরা একজন দোকান ব্যবসায়ী সেই প্রাইসটা দিতে পারি না, কারণ আমাদের আনুষঙ্গিক অনেক খরচাদি থাকে, যেটা একজন অনলাইন ব্যবসায়ী বাসায় বসে তার সেই খরচটুকু থাকে না, সেটা উনি দিতে পারেন। এই ধরনের নানাবিধ প্রশ্নের সম্মুখীন আমরা হই। তো সে ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করব। আর পণ্য নিয়ে আমি আমার সকল ব্যবসায়ীদেরকে, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি অবশ্যই বলবো গুণগত মান যেটা, সেটাতে যেন আমরা সবাই সবার জায়গায় ঠিক থাকি, আমরা সেই জায়গায় যেন আমরা ভোক্তাকে কখনো কোনো দিক থেকে না ঠকাই। পণ্যের মান দিয়ে, গুণমান দিয়ে, প্লাস পণ্যের দাম, গুণমান সব বিবেচনা করে যেন ভোক্তা আমাদের কাছ থেকে ঠকে না যায়, এ ব্যাপারে আমরা সচেতন থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরকম আরো অনেক সময় দেখা যায় যে হয়তো অনেক সময় একটা আমার শপে এটা একটা হয়েছে একবার, আমার একটা প্রোডাক্টের দাম অনেক হাই, আমি হয়তো প্রেজেন্ট ছিলাম না, আমার একটা নতুন স্টাফ শপে এসছে, সে হয়তো প্রোডাক্টের একটা প্রাইস কাস্টমারের সাথে করে ফেলেছে। ইন দ্য মিন টাইম এসে আমি হয়তো বলেছি যে আই এম এক্সট্রিমলি সরি, প্রোডাক্টের প্রাইসটা এটা না, ও ভুল করেছে। এই ক্ষেত্রে অনেক সময় ভোক্তা সেটা মেনে নিতে চান না। এই নানাবিধ নানাবিধ এরকম সমস্যার সম্মুখীন আমরাও হই। সো আমরা আশা করবো আপনাদের কাছ থেকে আমরাও যেন ব্যবসায়ীরাও যেন সহযোগিতা পাই, অবশ্যই ভোক্তারাও যেন সহযোগিতা পায়। জীবন সরকার ওনার। তো আমি ধন্যবাদ সবাইকে, সবাই সবার মতামতটা দিয়েছে। আমি আসলে নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে রাখতে চাই। আপনারা যে পণ্যের মানটা নিয়ে বলছিলেন, অবশ্যই আমরা যেই দেশের প্রোডাক্টটা হোক, আমাদের বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, আমরা তো অরিজিনাল যেটা কাস্টমারকে বলেই দিচ্ছি, এটা বাংলাদেশি, এটা ইন্ডিয়ান, এটা পাকিস্তানি। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম ফেসবুকে বা বিভিন্ন আপনাদের ভোক্তাধিকারের যেই মানে অভিযানগুলি হয়, সেখানে দেখি আপনারা যে বলেন যে আপনাদের প্রাইজিং লিস্টটা দেন, আপনারা কত দিয়ে পারচেস করছেন, কেন আপনি এই প্রাইসটা এত দামে সেল করছেন, অনলাইনে যে মিডিয়া কর্মীরা দেখায়। এখন মিডিয়া আপনাদের সাথে যেটা থাকে আমরা তো ওখান থেকেই দেখি। আমাদের যে প্রোডাক্টটা, ধরেন আমি একটা ড্রেস, যে অনলাইনে তার দোকান নাই, যে সে একটা প্রাইস দিচ্ছে, আমার কিন্তু প্রাইজিং লিস্টটা আলাদাই হবে। বিকজ আমি গুলশানের মতো একটা জায়গায়
আমি দোকান ভাড়া দিচ্ছি, আমি স্টাফ খরচ দিচ্ছি, আমি তো মেন ইম্পোর্টার না, আমি একটা সাপ্লায়ার কাছ থেকেই প্রোডাক্টটা নিচ্ছি। আমার আইসি রেট কনভার্ট করতে হচ্ছে, আমার ক্যারিং চার্জ অ্যাড করতে হচ্ছে, সবকিছু করে আমার একটা প্রাইস অ্যাড করতে হচ্ছে। এখন আপনি যদি বলেন যে ওই জায়গায় এটা এত কম, মানে ভোক্তা অধিকারে যখন কেউ কমপ্লেন করবে যে এই কামিজটা আমি বাইরে পাচ্ছি 500, কিন্তু পুলিশ প্লাজাতে পাচ্ছি 700, এটা এক্সাম্পল, তাহলে আমি কিভাবে, মানে আপনি সেটা কিভাবে আপনারা মূল্য তালিকায় অ্যাড করবেন, বা আপনি কিভাবে বলবেন যে আপনি কেন এত চার্জ করছেন? এইটা একটা কোশ্চেন আমার। কারণ নিউ মার্কেটে একটা প্রাইস, গার্লসিয়াতে একটা প্রাইস, প্রোডাক্ট যখন গুলশানে আসে পুলিশ প্লাজায় তখন আরেকটা প্রাইস। আমার দোকান ভাড়া, স্টাফ খরচ, ক্যারিং চার্জ সব মিলিয়ে কিন্তু আমাদের একটা প্রাইস দিতে হয়। প্লাস আমি একটু বলবো, আমি আসলে ব্যবসায়ী পক্ষ বা ভোক্তা অধিকার দুইজনের মাঝখানে একটা কথা বলতে চাই। কারণ আমি একটা কামিজ পাকিস্তানি একটা ইম্পোর্টের কাছ থেকে আনলাম, আমি বিক্রি করি ধরেন 10,500, আমার কস্টিং প্রাইস সব মিলে। আমার পাশের দোকানদার দিয়েছে 18,500। আপনি এটা একটু নোট করবেন। এই যে কাস্টমারের সাথে আমার কনফ্লিক্টটা হয়, এবং আমি কাস্টমারকে বলতেছি যে আপনি কালকে ধরেন আমিনুর ভাই আমার দোকানে গেছে একটা ড্রেস কিনছে, তো আমি বলতেছি আপনার পাশের দোকানে যাই দেখবেন এটা 18,500, আমি আপনাকে 10,500 দিয়ে দিলাম। এই যে আমাকে ওনাকে বুঝাইতে হলো, তাহলে তো ঝামেলাটা হলো। এখন কাস্টমার যখন দেন এইটা আমি কমে দিচ্ছি, আবার আরেকটা হচ্ছে ওই দোকানে কম পাইছে, আমার এখানে বেশি, কারণ উনি প্রোডাক্টটা 100 পিস কিনছে, আমি হয়তো 5 পিস কিনছি, আমার কস্টিংটা বেশি, উনার কস্টিংটা কম, উনি কমে দিতে পারতেছে, আমার বেশিতে সেল করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? এবং প্রোডাক্টের দামের সাথে মানটা, যেটা একটা মানে জোন থেকে, একটা বেল থেকে কিন্তু আমরা সবাই আনি বাংলাদেশে যারা ইম্পোর্টার, এটা ভাবি আনতেছে, আপনিও আনতেছেন, যারা কাপড়ের ব্যবসা করে সবাই একই সার্কেল থেকে আনতেছে, হয়তো বা XYZ নামটা ভিন্ন। তখন প্রোডাক্টটা যখন ইউজ করে, ধরেন আমি বেশি প্রোডাক্ট সেল করি, বেশি প্রোডাক্টটা আপনি ইউজ করলে ধরেন আপনার ডাইংটা আপনি করতেছেন, আমি কিন্তু কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছি যে এটা ডাই ওয়াশে যাবে, এটা কিন্তু আপনি বাসায় ওয়াশ করবেন না, কিন্তু উনি এসে কিন্তু ব্যঞ্জন করতেছে এটা কালার কেন উঠে গেল, এটা এরকম কেন হলো। আপনারা জানবেন আমাদের পুলিশ প্লাজা কিন্তু এইটা পয়েন্ট একটু লিখবেন, কারণ এই রোজার সময় কিন্তু আমাদের এই জিনিসগুলি ফেস করতে হয়। এখন আমার স্টাফ যেভাবে কাস্টমারকে হ্যান্ডেল করবে, আমি কিন্তু ডিফারেন্ট ভাবে করবো। দেখা গেছে ওদের সাথে হ্যান্ডেল লাগছে, রেফার করছে, ম্যাডাম কাস্টমার তো মারতে আসতেছে, তারপরে দিবে এরকম, মানে পয়সা দিয়ে কিনছে, আমি বলে তো তাই করতাম। আমি এসে বলতেছি আপনার এখানে ওয়াশের কিন্তু লেখা আছে যে এটা ডাইনিং করবেন, বাসায় কেন করছেন? তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমাদের একটু সহযোগিতা চাই। আপনারা এসেই বলবেন এই উনি টাকা দিয়ে কিনছেন, ওনাকে কেন আপনারা ঠকাইলেন, ওনাকে কেন আপনারা বুঝাইলেন না? আমাদের কিন্তু দেওয়া আছে নো রিটার্ন নো এক্সচেঞ্জ, একদম স্পষ্ট ভাবে করা আছে। কিছু কিছু দোকানে ফিক্সড প্রাইস করা আছে, পুরো পুলিশ প্লাজায় ফিক্সড প্রাইস করা আছে স্যার। গত রমজান থেকে আমরা ফুল পুলিশ প্লাজায় ফিক্সড প্রাইস করছি। তারপরে কাস্টমার এসে যদি 30,000 টাকার প্রোডাক্ট কি বলে 3,000 টাকা দিব, তখন কি করবো? এই ক্ষেত্রে আমাদের কি করার আছে? তো এরকম অনেক ধরনের আমরা মানে ফেস করি। তো আপনারা যদি এই দুই পক্ষ, আমরা ব্যবসায়ী সমিতি যারা আছে, আমরা আমাদের আছে, আমাদের সেক্রেটারি সাহেব আছে, যারা আছে ওনারা আমাদের যথেষ্ট হেল্প করে, কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক, আপনারা কখন আসবেন, কখন অভিযান দিবেন, কখন আমাদের একটা মামলা দিয়ে দিবেন, এটা একটা আতঙ্কে থাকে স্যার। তো এটা যদি আপনারা আমাদের সাথে একটু বন্ধুসুলভ ভাবে দুই পক্ষকে, আপনার ক্রেতাও যাতে না ঠকে, আমরাও যাতে না ঠকি, দুই পক্ষকে একসাথে, আমার ইন্ডিয়ান প্রোডাক্টটা তো আমি বাংলাদেশিটা ইন্ডিয়ান বলে ছাড়বো না, কিন্তু আছে কিছু কিছু যারা আছে বলতেছে করতেছে, আমরা সবাই চেষ্টা করতেছি যে একই মানে করতে পারি। আপনারা যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমরা আরো ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে স্যার, যেমন কিছু ডিজাইনের আইটেম থাকে যেটা যে ফর এক্সাম্পল এটা হতে পারে মানিশ মালহোত্রার একটা ডিজাইন, সেটা মানিশ মালহোত্রার যে ডিজাইনটা উনি যেটা করেন সেটা নিশ্চয়ই আমি বাংলাদেশে এনে সেল করে এফোর্ড করতে পারবো না। তো দেখা যায় যে আমরা ইন্সপায়ারিং কিছু প্রোডাক্ট আনি, সেক্ষেত্রে আমরা ইউজ করি যে মানিশ মালহোত্রা ইন্সপায়ার্ড বা সাবিয়াসাচি ইন্সপায়ার্ড। এই ক্ষেত্রে আসলে আমরা কি ইন্সপায়ার্ড, আমি গতকালকে শুনেছি একজন আমাকে বলেছে যে ইন্সপায়ার্ড ওয়ার্ডটা ইউজ করা যাবে না।
সেক্ষেত্রে আমরা ইন্সপায়ার্ড না বলে কি বলতে পারি? মানে আপনাদের, আমরা আসলে ঘুরে ফিরে কথা একটাই আসে, আমরা ব্যবসা করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, ভোক্তাও সুবিধা পাক, আমরাও সুবিধা পাই। ঘুরে ফিরে মানে আমার আরো ব্যবসায়ীরা যারা কথা বলছেন দু একজন বা আমি বলছি একটাই কথা। আর এই যে কাপড় রঙের ব্যাপারে গত ঈদে আমরা আমাদের 2-3টা দোকান এই প্রবলেমটা ফেস করেছে। মুড়িতে এই প্রবলেমটা হয়েছে। প্রোডাক্টটা অনেক দামি একটা প্রোডাক্ট, 20,000 টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে গেছেন। 20,000 টাকা দামের একটা প্রোডাক্ট আমরা নিশ্চয়ই ঘরে ওয়াশ করবো না, এতটুকু আমরা আশা করি যে আমাদের ক্লায়েন্ট কাস্টমার তারা বুঝবেন অন্তত যে এই জিনিসটা তো আসলে হ্যান্ড ওয়াশেবল না, এটা ড্রাই ক্লিন হবে। অনেক ক্ষেত্রে হয়ে যায় যে ঈদের সময় অনেক হাইনেস থাকে, আমরা প্রোডাক্টের গায়ে ড্রাই ক্লিন অনলি এরকম মেনশন করতে পারি না, অনেক সময় স্কিপ হয়ে যায়। অনেক সময় ওই যে উনি যেটা বললো যে আমি ওনার যেভাবে এক্সপ্লেইন করবো আমার একটা প্রোডাক্ট কাস্টমারের সামনে, আমার এমপ্লয় সেটা পারে না। টুকিটাকি মিস্টেক গুলো যখন একজন এমপ্লয় করে ফেলে, তো সেই ক্ষেত্রে এসে ভোক্তারা আমাদের উপরে এমন ভাবে হামলে পড়ে, আমরা আসলে খুবই কনফিউজ হয়ে যাই। ওই যে ঘুরে ফিরে আমাদের একটা ভীতি থাকে যে কখন যে এসে আপনারা আমাদের উপরে হামলা করবেন, কখন যে একটা মামলা করবেন, এরকম আর কি। তো এইটা যেন না হয়, আমরা যেন আপনাদের কাছ থেকে সহযোগিতা পাই, ভোক্তারাও সহযোগিতা পায়, আবার আপনারাও যেন আমাদের কাছ থেকে সহযোগিতা পান, আমরা সেভাবে কাজ করতে চাই। তো সেইভাবে কাজ করার জন্য আপনাদের যদি আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়ার থাকে, আমরা আপনাদের কাছ থেকে সেটা নিতে ইচ্ছুক, আমাদেরকে সেটা দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইন্সপায়ার্ড ফোর্স এটা আমরা গতবার থেকেই পরিচিত এটার সাথে, ঠিক আছে। যেমন ওই যে কি বলে সাদা বাহার বিভিন্ন পাকিস্তানি ডিজাইন আছে না, এগুলা যখন আপনারা জানেন আপনাদের এখানের একজন একটা আউটলেট নিয়ে একটা আলোচিত ঘটনা ঘটেছে, একদম হাইকোর্ট পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। তো এগুলা যখন অনলাইনে আপনারা যে পাকিস্তানি ব্র্যান্ডের বিভিন্ন পোশাকের নাম বলেন, যখন এগুলো নিয়ে আমাদের অভিযান শুরু হলো, এগুলো নিয়ে আলোচনা শুরু হলো মিডিয়াতে, তখন এটা কিন্তু একটা ফরম্যাট অন্য আর একটা ফরম্যাটে আপনারা বলে নিয়েছেন কি ইন্সপায়ার্ড, পাকিস্তানি ইন্সপায়ার্ড বা ওটা ইন্সপায়ার্ড। এটা এখন এই ইন্সপায়ার্ডটা যদি কনজিউমার বুঝে, কাস্টমারকে যদি আপনারা ভালো করে বোঝাতে পারেন, এই যে ইন্সপায়ার্ড শব্দের আড়ালে যাতে উনি প্রতারিত না হয়, সেটা আপনারা ক্লিয়ার স্পষ্ট করে নেন যে এটা পাকিস্তানি না, পাকিস্তানি ওই ডিজাইনে ইন্সপায়ার্ড, অরিজিনাল পাকিস্তানি না, তাহলে অসুবিধা নেই। কাস্টমার স্যাটিসফাইড হলে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওটা আপনি ক্লিয়ার করতে হবে, কাস্টমারকে ক্লিয়ার করবেন। আর পোশাকের অ্যাডভান্স করে যদি না নেয় বা আরো বিভিন্ন কাস্টমার থেকে যে গঞ্জাম করে আসে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, এই ধরনের যদি কথাবার্তা বলে, আপনি যদি আপনার রুলস রেগুলেশন বা সরকার আইনের মধ্যে থাকেন, আমরা কখনো ইনজাস্টিস করবো না, ঠিক আছে। এই যে অভিযানের আতঙ্কের কথা বলেছেন, অভিযানে এসে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে মানে আইনের ওভার এক্সারসাইজ হবে, যেটা আইনের বাইরে কিছু করবে না, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। আপনারা আপনাদের নিয়ম কানুন নীতিনীতির মধ্যে থাকেন, ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। অভিযান কোনো আতঙ্ক না, কোনো আতঙ্কের কারণে না। আমরা এসে আমরা যে বিষয়গুলো বলে যাই, এটা আপনাদেরই সুবিধা হয়। আপনারা যে বিষয়গুলো বুঝেন না, সেগুলো আপনারা কারেকশন করতে পারেন। সো আতঙ্কের কোনো বিষয় নয়, অভিযানে কোনো আতঙ্ক নেই। আপনারা নির্বিঘ্নে আইন কানুন মেনে অনেস্টির মাধ্যমে ইন্টিগ্রিটি মেনটেন করে আপনারা ব্যবসা করবেন, কোনো সমস্যা নেই। আর অনলাইনে যে বিষয়টা বলছেন, অনলাইন তো আমাদের অনলাইনে ব্যবসা করা নিষিদ্ধ না, অনলাইনে ব্যবসা করতেই পারে। যে বাংলাদেশের যে কোনো নাগরিক অনলাইন অফলাইনে ব্যবসা করতে পারে, যেহেতু অনলাইনে ই কমার্সের এখনো সুস্পষ্ট কোনো নীতিমালা তৈরি হয়নি। সরকারি বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, আইন তৈরি হবে, নীতিমালা তৈরি হবে এবং রেজিস্ট্রেশনে আসবে, একটা শৃঙ্খলার মধ্যে আসবে। যেহেতু অনলাইনের সাথে অনেক ক্ষুদ্র ব্যবসা কিন্তু জড়িত, আপনাদের এখানে থাকতে পারেন। হ্যাঁ, যেহেতু ওরা ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে মহিলারা অনলাইনে ব্যবসাটা করেন, তখন একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে অনলাইনে বা অফলাইনে ব্যবসা করার তাকে সুযোগ দিতে হবে। আমরা এটা বন্ধ করতে পারবো না। যদি সঠিক নিয়মের মাধ্যমে ধীরে ধীরে এটা পরিবর্তন হবে, আরো সুসংগঠিত হবে, তখন ব্যবসাটা ভালো হবে। আরেকটা বলেছেন যেটা ওয়াশের ডিরেকশন যেটা না মেনে অভিযোগ করে, আমি তো বললাম একটা কথার মধ্যে চলে আসে। আপনি যদি আপনার নিয়মের মধ্যে থাকেন, ওয়াশ ডিরেকশন যদি উনি না মেনে ওয়াশ করে, ওনার পক্ষে রায় যাবে না, ঠিক আছে, আপনার পক্ষে আসবে। আর যে ইম্পোর্টের কথা একজন বলেছেন, যে ইম্পোর্টেড ডকুমেন্টস যদি আপনার বড় ব্যবসা হন, অতি ক্ষুদ্র ব্যবসায়ের জন্য অত সম্ভব না। আপনি ওই প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট ক্যাশ পেমেন্ট রাখবেন, ইনভয়েস। যখন আমরা টেস্টিং করি, ওই যে ইম্পোর্টারের কাছে যেতে পারি, তখন আমরা ওনাকে তলব করবো ওনার ইম্পোর্টেড ডকুমেন্ট আছে কিনা, আদৌ কি ইম্পোর্ট করেছেন নাকি এটা নকল পণ্য লোকাল রিসোর্স থেকে সংগ্রহ করে বিক্রি করছেন। আর আপনি যদি বড় আকারে পাইকার হন বা মোটামুটি বড় নেবে, আপনি চেষ্টা করবেন যে ইম্পোর্টার থেকে আমাদের একটা ফটোকপি দেন,
আপনাকে একটা ওই যেটা বিল অফ এন্ট্রি বলে এবং কাস্টম ক্লিয়ারেন্সে আপনি একটা ফটোকপি রাখেন, আপনি রাখতে পারেন ফটোকপি দিলে। হ্যাঁ, এটা আপনি এটা করলে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমরা ধরে নেবো যে না এটা উনি ইম্পোর্ট করেছেন। আর যে মূল্যের বিষয়, মূল্যটা ওই যে ওভার এক্সারসাইজ করে যেটা আমরা বলেছি, হ্যাঁ এটা আপনার হতে পারে না। এটা ওই যে পাশাপাশি দুইটা দোকানে, কোনো দোকানে 5,000 আর পাশাপাশি 18,000, এটা সম্ভবত একই প্রোডাক্ট, একই ধরনের, একই ডিজাইনের, একই ধরনের হলে ভোক্তার মধ্যে একটা প্রশ্ন আসবে, এটি স্বাভাবিক বিষয়। তো দুইটা দোকান পাশাপাশি একই মার্কেটে দুইটা দোকান বা অন্যান্য দোকানের মধ্যে মূল্যের যাতে একটা ভারসাম্য থাকে, এটা আপনারা চেষ্টা করবেন। মোটামুটি এইসব বিষয় এটা আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমরা শুধু ভোক্তার পক্ষে থাকবো বিষয়টা তা না, যেখানে জাস্টিস আমরা তার পক্ষে থাকবো, সেটা ব্যবসার পক্ষে যেতে পারে, ভোক্তার পক্ষে যেতে পারে। আমরা বললাম ভোক্তা বান্ধব, ব্যবসায়ী বান্ধব একটা বাজার চাই, একটা আপনারা ঈদে আমরা আশা করবো এটা যাতে থাকে। আপনাদের যে কোনো সহযোগিতা লাগলে, যে কোনো পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের ফোন দিতে পারবেন, আমরা সহযোগিতা করবো। ঠিক আছে, ধন্যবাদ। আমি মিসেস শ্রাবণী কমফোর্ট জোন থেকে বলছি। গত রমজান মাসে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে যে আমি আমার মূলত হচ্ছে জুতা এবং ব্যাগের দোকান। তো আমি ব্যাগ সেল করেছি, এটা আমার ইম্পোর্টেড, আমার আপনাদের এই মার্কেটে হচ্ছে দোতলায়, সেও মানে উনি হচ্ছে হোলসেল বিক্রি করে, তা আমার দোকান থেকে যে প্রোডাক্টটা নিয়ে গেছে কাস্টমার, দুইটা ব্যাগ ওই দোকানদার দেখে আমি যে দামে সেল করেছি তার থেকে কম দামে দিয়েছে, আমার ব্যাগ দেখে কম দামে দিয়েছে। তো আমার প্রশ্ন হলো যে এই যে কাস্টমার ভুল তদন্ত, ভুল প্রাইসটা যে পেলো, আমার এখান থেকে ক্ষিপ্ত, ওখান থেকে ক্ষিপ্ত আমার কাছে আসছে, এসে তো আমার কাছে হাও মাও করে চিল্লাচিল্লি করতেছে যে আমি কেন আপনার কাছ থেকে এই দাম দিয়ে নিয়ে গেলাম, ওখান থেকে কেন গিয়ে কমে পেলাম, যেটা আপা বলছে যেটা সত্য কথা। এরকম দেখা যায় আমরা কিন্তু, আমি যে প্রোডাক্টটা কিনে এনেছি ওনার কিন্তু সেম দামে, কিন্তু আমার দাম থেকেও কিন্তু উনি কম প্রাইসে সেল করছে। এটা আসলে আমার কাছে, আমি সভাপতির কাছে, সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এই জিনিসগুলো যেন একটু দেখি, এর মধ্যে কাস্টমারের মধ্যে সমস্যা হয়ে যায় আর আমাদের সাথে এসে ঝগড়া করে, এটা একদম বাস্তব কথা, সত্য কথা। এরকম অনেক দোকানদার আছে যে সেম জিনিস কিন্তু দামাদামি করে মোটামুটি কোনো রকম সেল হয়, তারপরে সেম প্রোডাক্ট দেখে ঝামেলা করে আইসা। এটা আসলে একদম খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তখন একই জিনিস আমি বিক্রি করছি ধরেন 5,000 টাকা, কিন্তু উনি ওখান থেকে শুনে আসছে 4,000 টাকা, তখন তো এই টাকাটা রিফান্ড চায়, ঝামেলা করে, চিল্লাচিল্লি করে, এটা কি হবে? আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা, এখানে প্রথমে বলেন যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী ব্যবসায়ী দেখে আমি অনুপ্রাণিত। দেশের ভবিষ্যৎ আসলে চেঞ্জ হতে যাচ্ছে এবং দেশ এগিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে ব্যবসায়ী হচ্ছে দেশের অর্থনীতির চালিকা শক্তি। ব্যবসায়ীদের সহায়তা ছাড়া দেশের অর্থনীতি কোনোভাবে এগিয়ে যেতে পারে না, যার কারণে ব্যবসায়ীদের যে মূল্য সেটা দিন দিন দেশে আরো বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে বলে রাখা ভালো যে আপনারা সবাই জানেন যে ব্যবসায়ী হচ্ছে আল্লাহ তাআলা ব্যবসায় করেছেন হালাল, তার মানে বোঝা যায় যে ধর্মের দিক দিয়ে ব্যবসার একটা গুরুত্ব আছে। আবার যদি আপনারা হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, সেখানে আছে বাণিজ্য বসতি লক্ষ্মী, যেমন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেশ এগিয়ে যাক, সেটা আমাদের চাওয়া। আর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা না হলে ভোক্তার স্বার্থ কখনোই রক্ষা হবে না, সেটাও আমরা জানি। কিন্তু আপনাদের মধ্য থেকে গুটি কয়েক ব্যক্তি আছেন যাদের কারণে আপনাদের পুরো ব্যবসায়ী সমাজে একটু অন্যভাবে দেখা হয়। সেই জিনিসটার জন্য আজকে স্যার এখানে সভা আপনাদেরকে করতে বলেছেন। আপনারা সবাই একত্রিত হয়ে এই মেসেজগুলো দেওয়া সহজ, এজন্যই বলেছেন। এখন আপনাদের বেশ কিছু কথা আমি শুনলাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, হয়তো কিছুদিন আগে জাতীয় পত্রিকায় একটা গণবিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই গণবিজ্ঞপ্তিটা আমি একটু 1 মিনিট সময় দেবেন। গণবিজ্ঞপ্তিটা থেকে কয়েকটা লাইন আমি পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে বিষয়টা একটু পরিষ্কার হবে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও আছে, আপনারা দেখে নিতে পারেন। বিষয়টা হচ্ছে যেটা একটু আগে বলেছি যে গুটি কয়েক ব্যবসায়ীর যে কারণে আপনাদের পুরা যারা সৎ ব্যবসা করেন, সততার সাথে এবং নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে আপনারা অবদান রেখে আসছেন, তাদের কিছু সমস্যা তৈরি হয়। সেই সমস্যার কারণে সরকার কিছু আইন কানুন যে আছে, যে আইন কানুন মেনে আপনারা ব্যবসা করবেন, সেই আইন কানুনগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। সেখানে আছে
বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে প্রথমত বলেন যে আমাদের দেশের অনেক সেক্টর, ব্যবসায়ী সেক্টরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা অনেক সময় সরকার নীতি নির্ধারণ নেয় যে এটা বিদেশি প্রোডাক্টটাকে আমরা প্রতিহত করব, যত টাকা দিয়ে পারে দেশি প্রোডাক্ট চলবে, কিন্তু পোশাকের ক্ষেত্রে আসলে এটা সরকার কখনো করেনি, করবেও না। তো আমি জানি যে বাংলাদেশের এটা আছে, কিন্তু বিদেশি পণ্যের, বিদেশি পোশাকের একটা ক্রেতা সাধারণ আছে যেটাকে কখনোই সরকার বন্ধ করবে না। আপনারা বিদেশি পণ্য বিক্রি করবেন, তাতে সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে আইন কানুন মেনে করতে হবে। সেটা প্রথমে একটা কথা হচ্ছে যে একটা প্রোডাক্ট, বিদেশি জামা হোক, যাই হোক, পাজামা, যাই যে কোনো প্রোডাক্ট হোক, সেটার গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য স্পষ্টভাবে মুদ্রিত এবং যে দেশ থেকে আমদানি করা হয়েছে তা উল্লেখপূর্বক ট্যাগ বা লেবেল সংযুক্ত করতে হবে, যা সহজে দৃশ্যমান হয়। আমার কথাটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আছে, সংশ্লিষ্ট পণ্যের আমদানি সংক্রান্ত দলিলাদি। হ্যাঁ, আপনি একটা কে জানি একটা কথা বলেছেন, সেটা আমি বলছি, এখানে যেটা বলছি সেটা পড়ার পরে সেটা বলছি। দলিলাদি বিক্রয় স্থল, দোকান বা শোরুমে সংরক্ষণ করতে হবে, যাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা অন্য কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থা কর্তৃক পরিদর্শন হলে তা যাচাই করা যায়। এরপরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স ও সরকার কর্তৃক নিযুক্ত অন্য যে কোনো কর্মকর্তা রাজধানী সহ সারা দেশে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা ও উপরিবর্ণিত তথ্য যাচাই করবে এবং এই নির্দেশনা লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য বাজেয়াপ্ত সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের সবাইকে প্রয়োজনীয় পণ্য বাজেয়াপ্ত তো মার্কেটে সব পণ্য নিয়ে যাবে, এরকম কিছু না। জাস্ট পয়েন্টটা একটু খেয়াল রাখেন। প্রথমে যেটা বলা হয়েছে যে আপনি একজন ক্রেতাকে বা একজন ভোক্তাকে প্রতারিত করার সুযোগ আসলে এবার আমরা দিব না। আপনাদের কি ভয় লাগতেছে এটা শুনে? ভেরি ক্লিয়ার, মানে আপনি প্রতারিত করবেন না, আপনি ব্যবসা করেন। সরকার কখনোই বলে না যে আপনি লাভ কমান, আপনি মানে মার্কেটিং নেই আমাদের। হ্যাঁ, আচ্ছা, এখানে ভোক্তা অধিকার যে আমাদের যে অফিসাররা আছে তারা ওয়েল ট্রেন্ড। হ্যাঁ, এটা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনি নিয়ম কানুন মানে ব্যবসা করবেন আর আমরা এখানে আপনাদেরকে মানে শুধু ওটা আসলে এখন নাই। এখন যে বিষয়টা দেওয়া হচ্ছে যে আপনাদের পণ্যের ট্যাগ, এটা কোনো রকম কোনো কঠিন কাজ আমার কাছে মনে হয় না। এটার জন্য ভ্যালু এডিশন, একটা পোশাক মানে মিনিমাম ফুটপাথ তো 300 টাকার নিচে নেই, অর্থাৎ মার্কেটে একটা মিনিমাম 500-1000 টাকার নিচে কোনো 1000 টাকার নিচে শার্ট নাই ধরেছে। এখন 1000 টাকার সাথে 2 টাকা 3 টাকা খরচ হবে একটা ট্যাগ লাগাতে, এটা কি খরচ কিছু? আপনার ট্যাগ লাগাবেন। এখন সেকেন্ড পয়েন্টে আসেন, এটা আপনি বললেন যে মেড ইন ইটালি, এইটা আমি ইটালি থেকে কিনছি, এখানে লেখা মেড ইন চায়না, সমস্যাতে কোনো কারণ নেই। এখন একটা প্রোডাক্টের গায়ে আপনার লেখা আছে, ঠিক আছে, আপনি যদি বিদেশি হয়ে থাকে, পাকিস্তানি হয়ে থাকে পাকিস্তান লেখেন, ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান লেখেন, আমেরিকান প্রোডাক্ট হয়ে থাকলে আমেরিকান লেখেন, কিন্তু এটা আসলে যে আমেরিকান প্রোডাক্ট, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। আপনারা যদি বগিযোগী দিয়ে বলেন যে ভাই এটা আছে অমুক আছে অমুকের কাছে, এই সুযোগটা আসলে সরকার আপনাকে দিবে না। কারণ যেটার যে তথ্যের মাধ্যমে একজন ভোক্তা বা ক্রেতা প্রতারিত হবেন, সেই তথ্যকে সরকার প্রতিষ্ঠিত হতে দেবে না। আপনাদের ব্যবসা খুব ভালো যাক, আপনারা সুখী। আপনাদেরকে ব্যবসায়ীদের শ্রেণীদেরকে যখন আমরা দেখি তাদের মুখে হাসি, তখন বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ভালো লাগার জায়গা থেকে। ধন্যবাদ। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো চলুক। ধন্যবাদ।